খোয়াই সিঙ্গিছড়া শরৎচন্দ্র হাই সেকেন্ডারি रोंनकनि थोंखालाव थैखोतार थैनाय रकनि मैतो ख्लायमा पान्दा ख्लायजाखा कक्तिसल बीजेपी बदलनि फाइसिंतै थैखोतार थैनाय रकनि मैतो ख्लायमा पान्दाव मानजागैखा बीजेपी हास्ट्रि कासको एमपी राजीव भट्टाचार्य लग्य तंग खवाई मंडल कासको अनुकूल दास समीर दास विनय देवबर्मा खवाई हांकर परिषदनि कासको अपर्णा सिंह राय खबै कबनि जुदा जुदा आदंग अमैतो ख्लायमा पान्दानि यागुल जयनिं पान्दा बहायनो ख्लायजाखा असल जुदा जुदा बदलिया करे बीजेपी नि बाना रमखा कताल फाइनै रग्न बीजेपी नि बाना याफरे लामसुका बीजेपी हास्ट्रि कासको एमपी राजीव भट्टाचार्य আমাদের সর্বজন নেতা কল্যাণপুর বিধানসভার সম্মানিত বিধায়ক আদরণীয় শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয় উপস্থিত আছেন। আমাদের যিনি জেলা সভাপতি আদরণীয় শ্রী বিনয় দেববর্মা মহোদয় উপস্থিত আছেন। জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, খোয়াই পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, জেলা সভাধিপতি শ্রীমতী অপর্ণা সিংহ রায়, মন্ডলের সহসভাপতি প্রণব বিশ্বাস এবং যার নেতৃত্বে আমাদের এই সভা সংগঠিত হচ্ছে সম্মানিত সভাপতি মন্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস মহোদয়, আমার যারা শহীদ পরিবারে আমাদের যারা আপনজনকে হারিয়েছেন, যারা এখানে শহীদ পরিবারের তরফ থেকে এখানে উপস্থিত হয়েছেন, খোয়াইয়ের এবং এই গন্ডি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক এবং যারা অনেকে আজকে শুনলাম মন্ডল সভাপতি বলছিলেন যে আজকে অনেকে কংগ্রেস এবং সিপিএম থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন। আমি প্রত্যেককে স্বাগত জানিয়ে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আপনাদের সামনে ছোট্ট করে দু একটা কথা আমি বলবো, বেশি বলার প্রয়োজন নেই, কারণ দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন। আমি শুনলাম যে এই শহীদ দিবস যখন আমাদের পার্টির মন্ডল এবং জেলার কার্যকর্তারা বললেন যে না আমরা চাই যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো, সম্মান জানানো এবং মানুষকে মনে করিয়ে দেওয়া ইতিহাস যে কিভাবে এই ত্রিপুরা রাজ্যে বিগত দিনে কমিউনিস্টের শাসনে মানুষকে কিভাবে অত্যাচার করেছে সেই ইতিহাস যাতে মানুষ ভুলে না যায়, তার জন্য মানুষকে শহীদ যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং মানুষের কাছে এই শহীদদের যে ভুলে না যাওয়ার কথাগুলি তুলে ধরার জন্য এই শহীদ সমারোহের আয়োজন করা হয়েছে। কিন্তু দেখলাম শুনলাম যে কমিউনিস্টের তারা প্রেস কনফারেন্স করে এটাকে তার বিরোধিতা করার একটা প্রয়াস করেছে। বিরোধিতা করতে হবে, খুব ভালো কথা। এখন আমি বুঝি না এই কমিউনিস্টরা মানুষকে আর কত বোকা বানাবে, মানুষকে আর কত বোকা বানাবেন আমি বুঝতে পারি না। আপনাদের সরকার, আপনাদের নেতৃত্ব, আপনাদের সময়ে এইরকম 16 জন তরতাজা মায়ের কোল খালি করে দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো, সেটাও আপনাদের পার্টির জলপুরে আগুন। এই অদ্ভুত ধরনের রাজনীতি করে তারা। পিনাকি বাবু বলার চেষ্টা করেছেন যে 1996 সালে কল্যাণপুর
জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কল্যাণপুরের বিধায়ক এখানে রয়েছেন। আমরা প্রত্যেক বছর আমরা সেই শহীদদের সম্মান জানিয়ে সেখানে আমরা শহীদ সম্মান দিবস আমরা উদযাপন করি। এটাও রাত্র দেওয়া হয়েছে, এটাও তাদের লজ্জার বিষয়। গতকালকে দেখলাম যে খোয়াইয়ের বিধায়ক এখানে প্রেস কনফারেন্স করছেন, বলে না না এখানে সিপিএম এর লোক মারা গেছে। আরে এটার ড্রাইভার কে নেবে? জিজ্ঞেস করবেন না এলাকার বিধায়ককে? এলাকার বিধায়ক এরকম ভাবে প্রেস কনফারেন্স করবে? আপনারা জিজ্ঞেস করবেন না? এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাই কিছু আকল বুদ্ধি প্রয়োগ করুন। শুনেছি আপনি শিক্ষিত, আপনি এলাকার বিধায়ক, মানুষ আপনাকে বিশ্বাস করেছে। আর সরকারটা তো আপনাদের ছিল, মুখ্যমন্ত্রী আপনাদের। 26 জনকে নৃশংসভাবে কল্যাণপুরে নিহত করেছে সরকার প্রশাসনে। আপনাদের কাছে কোন রকম খবর নেই, আপনারা দায়ভার নেবেন না। এই দায়ভার কে নেবে? বিজেপি নেবে। আজকে 2002 সালে 13ই জানুয়ারি আমার পাশে বসা এই যে 16টি পরিবার এখানে রয়েছে, তাদের পরিবারের কেউ না কেউ নিকটাত্মীয়কে নৃশংসভাবে হত্যা করেছে। আপনারা তার দায়ভার নেবেন না? আমি যখন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য, পরিবারকে সম্মান জানানোর জন্য গেছি, হাউমাউ করে চিৎকার করেছে। এই বেদনা, এই অন্তর্না, তারা ভুলতে পারেনি সেই দিনের কথা। কান্না করতে করতে একজন বসে গেছেন, তাদের বেদনার কথা আমরা বলবো না? এটা আমাদের অপরাধ। আর আপনি এখানে প্রেস কনফারেন্স করে আপনি মিথ্যাচার করবেন। খোয়াইয়ের মানুষ এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের ক্ষমা করবে না, সেটা আমরা খোয়াইয়ের আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে। আপনি প্রেস কনফারেন্স করুন, আমি আরো তথ্য দিয়ে যাবো, আপনাকে প্রেস কনফারেন্স করতে বাধ্য করব। আর যদি প্রেস কনফারেন্স না করে, যদি আপনি জবাব না দিতে পারেন, এই খোয়াইকে আপনাকে ঘর থেকে বেরোতে দেবো না। শেষ প্রতিজ্ঞা আজকে এখান থেকে করে যাচ্ছে। বন্ধুগণ, প্রশ্ন রাখতে চাই এলাকার বিধায়ককে। 1978 নৃপেন্দ্র দেবনাথ কেন হত্যা করা হয়েছিল? কেন হত্যা করা হয়েছিল? ভুলে যান ইতিহাস। 1978 খোয়াইতে নৃশংসভাবে এই নৃপেন্দ্র দেবনাথকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 6 মার্চ 1994 দীপঙ্কর নাথ শর্মা, ওনার ভাই এখানে বসা রয়েছে, আসেন দাদা, আসেন। ওনার কি অপরাধ ছিল? ওনার ভাইয়ের বলুন আপনারা, ওনার ভাইয়ের কি অপরাধ ছিল? আজকে এই আমাদেরকে, আমি কালকে দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করুন, জবাব দিন। দীপঙ্কর নাথ শর্মাকে কেন এই ওনার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল? কি বলছিল আপনার ভাইয়ের? কংগ্রেস করত, বিরোধী দল করত। ওনার ভাইয়ের দোষ ছিল উনি বিরোধী দল করত। জিজ্ঞেস করুন এলাকা বিধায়ককে, কালকে প্রেস কনফারেন্স করে জবাব দিয়ে করে আমার বক্তব্য পারবে না, পারবে না। সেই সাহস নেই। তার ঠিক 2 বছরের মাথায় 16 মার্চ 1996 কৃতিশচন্দ্র গোপ, উনাকেও অনুরূপ ভাবে খুন করা হয়েছিল একটা সাম্রাজ্য তৈরি করার জন্য। সাম্রাজ্য তৈরি করা হয়েছিল যে খুন সন্ত্রাস করে এই খোয়াইয়ের শহরের মধ্যে, খোয়াই পুরান সাব ডিভিশনের মধ্যে সিপিএম এর কর তৈরি করতে হবে মানুষকে ভয়ভীতির মাধ্যমে। বিরোধী দল করা যাবে না, বিরোধী দল করা যাবে না। বিরোধী দল করলেই এই নৃশংসভাবে হত্যা করে তাদেরকে বিতাড়িত করতে হবে, খোয়াই থেকে বিতাড়িত করতে হবে, নতুবা নৃশংসভাবে হত্যা করতে হবে। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আমরা সোচ্চার হয়েছি। আমরা ঘরে ঘরে যাবো, আগামী দিন মানুষের সামনে বলবো কিভাবে এই কমিউনিস্টরা এই আমাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জবাব দিক যদি সম্ভব হয়। আরে জবাব কি দেবে? কমিউনিস্টের চরিত্রে মানুষকে হত্যা করা, মানুষকে নির্যাতন করা, এইভাবেই তারা বিগত 25টা বছর, তার আগে 10 বছর ক্ষমতায় ছিল।
ভুলে গেছেন? আমি বলবো তো, শুধু কুয়াইট বিধায়ক নয়, আমি এখন বলবো মিডিয়ার বন্ধুদেরকে, আমার কথা রেকর্ড করে রাখুন। আর এই কমিউনিস্টের সর্বভারতীয় তাদের যে নেতা রয়েছেন ত্রিপুরা রাজ্যে, উনাকে গিয়ে দেখাবেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি, আসুন কুয়াইটে, আমিও তো গিয়েছি জবাব দেওয়ার জন্য, উনাদেরকে বলুন জবাব দিতে। 1980 সনের জুনের দাঙ্গা এ রাজ্যের মানুষ ভুলে যায়নি। 1980 সনের জুনের দাঙ্গা, মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী 6 জুন 1980 সনে উনি দিল্লির এক কনফারেন্সে চলে গেলেন। কথাটা লিখে রাখুন আমার কথাটা। 6 জুন 1980 সন নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী, উনি দিল্লি চলে গেছেন। কার উপর দায়িত্ব? কার উপর দায়িত্ব? তৎকালীন যিনি এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী দশরথ দেব, ওনার উপরে দায়িত্ব ছিলেন। কি হলো ত্রিপুরা রাজ্যে? জুনের দাঙ্গা শুরু হয়েছে। 1980 সনে জুনের দাঙ্গা এই রাজ্যের মানুষকে ভুলে যায়নি, এই কুয়াইবাসী নিশ্চয়ই ভুলে যাননি আপনারা। সেই সময় তাদের সরকার এই 1980 সনে জুনের দাঙ্গা। আমি প্রশ্ন রাখতে চাই আজকে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে, 1980 সনের জুনের দাঙ্গা এই ত্রিপুরা রাজ্যে কারা সংগঠিত করেছিল? মানুষ কেউ, আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ বোকা নয়, মানুষ সব জানে। আজকে মান্দাইতে গণহত্যা, আসুক না ওদের প্রদেশ সম্পাদক, যদি আমার কথায় যদি চ্যালেঞ্জ করুক না, আমি তো চাই। আর প্রেস কনফারেন্স করুক আজকে, কালকে, আগামীকালকে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাই যদি হিম্মত থাকে। মান্দাইয়ে গণহত্যা, সরকার কাদের ছিল? সিপিএম এর সরকার। মুখ্যমন্ত্রীকে নৃপেন চক্রবর্তী আর উপমুখ্যমন্ত্রীকে দশরথ দেব। ঘটনাটা আপনারা দেখুন। 6 জুন 1980 সনে 2 দিনের জন্য নৃপেন চক্রবর্তী দিল্লিতে চলে গেলেন। 4 থেকে উপমুখ্যমন্ত্রী দশরথ দেব বর্মা। আজকে মান্দাইয়ে এত বড় ঘটনা, মান্দাইয়ের ঘটনা 1980 সনে বারবার ডিএম এর কাছে, পুলিশের কাছে খবর ছিল মান্দাইয়ে গণহত্যা হবে, তাকে রুখতে হবে। আগরতলাতে এডিশনাল কোর্ট ছিল। আগরতলা থেকে মান্দাইয়ের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। সেখানকার একজন বাঙালি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ননী সাহা, উনি ছুটে গেলেন, উনি সেখানকার বিধায়ক, উনার কাছে গেলেন, দাদা মান্দাইয়ে গণহত্যার প্রস্তুতি হচ্ছে, কিছু একটা ব্যবস্থা করুন। উনাকে কর্ণপাত করেনি, উনি সোজা চলে গেলেন বিডিও অফিসে, উনি চলে গেলেন এসডিএম অফিসে, উনি চলে গেলেন ডিএম অফিসে। উনার কথা গুরুত্ব দেওয়া হয়নি। মান্দাইয়ে গণহত্যা সংগঠিত হয়েছে, সেখানে শয়ে শয়ে মানুষকে নির্বিচারে, সেই সময় কমিউনিস্টের সময় নির্বিচারে 1980 সালে মান্দাইয়ে গণহত্যা করে মানুষকে হত্যা করা হয়েছিল। আজ অব্দি বিচার পায়নি রাজ্যের মানুষ। রাজ্যের মানুষ নির্বিচারে বিচার পায়নি। আর এই গণহত্যা সেই সময় সেটাকে বাধা দেওয়া যেত, কিন্তু আরক্ষা প্রশাসন, সেই সময়ের প্রশাসন সেই মান্দাই গণহত্যার কর্ণপাত করেনি। যাতে মান্দাইয়ে গণহত্যা হয় তার জন্য তাদেরকে সেই সময় তাদেরকে প্রশ্রয়ে মদতে তাদের নির্দেশে সেই সময় এই মান্দাইয়ে গণহত্যা হয়েছিল। আজকে কুয়াইতে আজকে যেই কথাগুলি বললাম আপনাদের সামনে, যে আজকে আমাদের 2003 সালে অনাথ বন্ধু মালাকার, 2009 সালে পহরমুড়া সুধীর রঞ্জন, আরো অনেক তালিকা রয়েছে, আপনাদের সামনে যদি বিশদভাবে তুলতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমি খুব একটা বেশি আপনাদের বিরক্ত করতে চাই না, কারণ এই কুয়াইয়ের মানুষ এই যে কমিউনিস্টের যে অত্যাচার, সেই অত্যাচার ভালো করে জানেন। কল্যাণপুরের মানুষ জানেন, তেলিয়ামুড়ার মানুষ জানেন, রামচন্দ্রঘাটের মানুষ জানেন, আজকে আসারামপুরের মানুষ সেটা ভালো করে জানেন। বন্ধুগণ, কমিউনিস্ট কিভাবে এই রাজ্যের বুকে অত্যাচার সংগঠিত করে
এই রাজ্যে যে কায়েম করা যায় তার প্রয়াস করেছে। এখানকার বিধায়ক প্রেস কনফারেন্স করতে খুব আগ্রহী। আমি বলবো তো প্রেস কনফারেন্স আগামীকালকে করুন যদি সৎসাহস দেয়। তাদের নেতা নৃপেন চক্রবর্তী, তাদের মুখ্যমন্ত্রী এই এলাকার সঙ্গে ভালোভাবে পরিচিত। কারণ নৃপেন চক্রবর্তীর যদি ইতিহাস আমরা যদি দেখি, এই খোয়াইয়ের সঙ্গে ওনার একটা আত্মিক সম্পর্ক রয়েছে। সেই নৃপেন চক্রবর্তী যখন বয়স হয়েছে, কলকাতায় প্রেস কনফারেন্স কলকাতায় উনি গেলেন, তখন ওনার সাক্ষাৎকারে উনি বলছেন এই কমিউনিস্ট পার্টি এখন কেমন আছে। উনি বলছেন এখানকার কমিউনিস্ট পার্টি থেকে এখন দুর্গন্ধ বেরোচ্ছে, এটা কমিউনিস্ট পার্টি বলতে ঘৃণা হয়। আমার কথা নয়, নৃপেন চক্রবর্তীর কথা। তাই ওনাকে দেখবেন, ওনাকে পার্টি থেকে বহিষ্কৃত করা হয়। কি বলা হয় না, ওনার মাথা খারাপ হয়ে গেছে। মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে ওনাকে আবার কানে কানে মেম্বারশিপ দেওয়া হয়। আমার কথা যদি মিথ্যা কথা হয় বলুন না, কালকে করুন না প্রেস কনফারেন্স, বলুন বলুন না যে প্রেস কনফারেন্স আমার কথা মিথ্যা কথা। ওনাকে বারবার কংগ্রেচুলেট নৃপেন চক্রবর্তী যে কমিউনিস্ট পার্টি থেকে দুর্গন্ধ বেরিয়ে গেছে। এই কমিউনিস্ট পার্টি আর পার্টি নয়, সেটা থেকে দুর্গন্ধ বেরিয়ে গেছে। এটা নৃপেন চক্রবর্তীর কথা। কারণ ওনারা জানেন যেভাবে মানুষকে পাপ করেছেন, অন্যায় করেছেন, মানুষকে নির্বিচারে অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, মানুষকে নির্বিচারে হত্যা করেছেন, তার পাপ এই কমিউনিস্ট পার্টি নিতে হবে, সেই কথা নৃপেন চক্রবর্তী বলেছেন। তাদের মন্ত্রী, তাদের মন্ত্রী প্রাক্তন কৃষি আমাদের স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা, উনাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে তাদের দুঃখ হয় যে আজকে বিমল সিনহার মতো নেতা উনাকেও নিহত করা হয়েছে। কমিউনিস্ট পার্টিরা একটাও আন্দোলন করেনি, যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয়। আজকে যে নামগুলি বললাম, খোয়াইয়ের দীপক নাথ, নাথ শর্মা থেকে শুরু করে, নৃপেন্দ্র দেবনাথ থেকে শুরু করে, কীর্তিশচন্দ্র গোপ থেকে শুরু করে, আমাদের পহরমোড়া সুধীর রঞ্জন, অনাথ বন্ধু মালাকার, একজন নেতাকে এবং মানুষকে হত্যা করেছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি? তারা বিরোধী দল করত, তারা অন্যায়ের প্রতিবাদ করত, তারা কংগ্রেস করত, তাই তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আর এই কংগ্রেস তার সঙ্গে আজকে সিপিএম এর লেজর বৃত্তি করছেন, সিপিএম এর সঙ্গে লেজর বৃত্তি করছেন। এরা আগের থেকে, আমরা আজকে 15-16 বছর আগে যখন বলতাম, বিজেপি কে পাগল বলতো, কারণ আমরা জানতাম ওই দিল্লিতে দোস্তি, ওই কংগ্রেস সিপিএম দিল্লিতে দোস্তি, আর ত্রিপুরাতে কুস্তির নাটক করতো, সেটা রাজ্যের মানুষ ভালো করে জানে। আজকে প্রমাণিত হয়েছে এই কংগ্রেসীরা, যারা কংগ্রেস করার সুবাদে সিপিএম এর দ্বারা নিহত হয়েছেন, তাদের পরিবারের কথা স্মরণ না রেখে ওই সিপিএম এর লেজর বৃত্তি করেছেন, সিপিএম এর সঙ্গে আঘাত করেছে। এই রাজ্যের মানুষ এত বোকা, এই রাজ্যের মানুষ এত বোকা, এই কংগ্রেসীদেরকে হাম দো হামারা দো, ছোটা পরিবার সুখী পরিবার, এই ছোটা পরিবার সুখী পরিবার বানিয়েছে কংগ্রেসকে এই কমিউনিস্টের কারণে। আজকে লজ্জা হয়, যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করতো, আজকে কোথায় তাদের লজ্জা, তাদের ঘৃণা? আজকে অনেকে যারা বুঝতে পেরেছে, আজকে অনেকে ভারতীয় জনতা পার্টিতে এসে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ঘনিষ্ঠ কার্যকর্তা হয়েছে। আজকেও এরকম কয়েকজন কংগ্রেসী নেতা আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিচ্ছেন। আমি বলবো আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো যে এলাকার বিধায়ককে প্রেস কনফারেন্স করার জন্য, আমরা বিশ্বাস করি, আমরা ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা ভারতীয় জনতা পার্টি চাই যে আমরা মানুষের জন্য কাজ করব। কারণ আমাদের স্লোগান, ত্রিপুরা রাজ্যে একটা স্লোগান ছিল এই কমিউনিস্টের শাসনে, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। আমরা সেই স্লোগান পরিবর্তন করতে চাই। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলবে, সেই সংকল্প নিয়ে আমরা কাজ করতে চাই। বন্ধুগণ, আজকে যে খোয়াইতে এত লোক নিহত
আহত হয়েছে, হত্যা হয়েছে। আর সেই কুয়াইতে আমাদের সরকার প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত প্রায় 136 কোটি 91 লক্ষ টাকার বিভিন্ন প্রজেক্টে আমাদের এই কুয়াই জেলাতে কাজ হয়েছে বন্ধুগণ। তার হিসাব আমাদের কাছে রয়েছে। 136 কোটি 91 লক্ষ টাকা লিখে রাখবেন আপনারা। কালকে যদি প্রেস কনফারেন্স করে তখন কাগজগুলা খতিয়ানটা দিয়ে দেখাতে পারবেন যে কি কাজ হয়েছে। আপনি আপনাদের সামনে মোটা মোটা দুই একটা কথা আমি তুলে ধরছি বন্ধুগণ। এই কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আমাদের অখণ্ড ভারতকে রক্ষা করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা পার্ক এবং ফুড পার্ক, উনার মর্মর মূর্তি আমাদের এখানে স্থাপিত হয়েছে। আমাদের মা বোনদের জন্য নিবেদিতা পার্ক আধুনিকীকরণ করা হয়েছে। জিমন্যাস্টিক যারা করেন তাদের জন্য শহীদ ভগৎ সিং অত্যাধুনিক জিমনাজিয়াম এখানে তৈরি করা হয়েছে। শহরের অলিতে গলিতে স্ট্রিট লাইট লাগানো হয়েছে, আধুনিক মর্গ তৈরি করা হয়েছে। আজকে আরো অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল এবং অন্যান্য আরো ডেভেলপমেন্ট ওয়ার্কে আমাদের সরকার 136.91 লক্ষ কোটি টাকা এই কুয়াইতে খরচা করা হয়েছে বন্ধুগণ। আগামী দিন এ শুধু থেমে থাকবে না, আগামী দিন আরো যাতে এই কুয়াইয়ের জন্য কাজ করা হয়, তার জন্য আমাদের জেলা, আমাদের মন্ডল এবং আমাদের সঙ্গে আমাদের পিনাকি দাস চৌধুরী এবং আমাদের জেলা সভাধিপতির নেতৃত্বে এই কুয়াইতে আরো যাতে ডেভেলপমেন্ট করা হয় সেই দিকে লক্ষ্য রাখবে বন্ধুগণ। আজকে আমি আপনাদের সামনে একটা উদাহরণ তুলে ধরছি। আজকে এই গনকি এলাকায় মাত্র 500 জন আমাদের কৃষক ভাই, তাদেরকে কিষাণ সম্মান নিধি দেওয়ার কাজ আমাদের সরকার করেছে বন্ধুগণ। আজকে আমি হিসাব তুলে দিচ্ছি আপনাদের কাছে। পশ্চিম সিঙ্গিছড়া 500 জন কৃষক, সোনাটিলায় 476 জন 66 জন কৃষক, পূর্ব সিঙ্গিছড়া 213 জন কৃষক, ধলাবিলে 188 জন কৃষক, প্রায় টোটাল এই আমাদের কুয়াইতে 1972 জন কৃষকের হাতে কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আমরা হিসাব দিতে জানি, আমরা প্রেস কনফারেন্স করে আমরা আমাদের যে ঐতিহ্য, আমরা যে জিনিস করতে চাই, আমরা মানুষের সামনে মানুষের জন্য আমরা করতে চাই, কারণ আমাদের সবকা সাথ সবকা বিশ্বাসের মন্ত্র নিয়ে আমরা চলছি বন্ধুগণ। আজকে জনজাতি এলাকা অনেকেই দেখি, ট্রাইবাল এলাকায়, জনজাতি এলাকা সিপিএম কি করতো, 20টা সিট থেকে গণা শুরু করতো যে জনজাতি এলাকায় 20টা সিট রয়েছে, এসটি এলাকায় সেখান থেকে তাদের শুরুয়াত হচ্ছে। আমি বলবো সেই দিন ভুলে যান, কারণ 20টা থেকে গণা শুরু করবে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কারণ ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যের উন্নয়ন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলেন যে আমাদের এই রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব যখন জনজাতিদের বিকাশ হবে। জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব, আর সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে বন্ধুগণ। আজকে জনজাতি এলাকায় বিকাশের জন্য প্রায় 3,000 কোটি টাকার উপর বাজেটে প্রভিশন রেখেছে এবং সেখানে আজকে 3,000 কোটি টাকা আমাদের রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং জনজাতিদের বিকাশের জন্য আমাদের সরকার প্রতিপালনের জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বন্ধুগণ। আমি একটা জিনিস আপনাদের সামনে জানতে চাই। আজকে কুয়াইয়ের বিভিন্ন এলাকায় জনজাতি অধ্যুষিত এলাকা, এখানে চাকমাঘাট রয়েছে, আমাদের রামচন্দ্রঘাট, আশারামবাড়ি এবং খোয়াইতেও প্রচুর পরিমাণে আমাদের জনজাতি ভাইয়েরা বোনেরা রয়েছে। আজকে আমি জিজ্ঞেস করতে চাই, আজকে জনজাতি ডাক্তার কতজন আছে? আজকে জনজাতি কয়জন ইঞ্জিনিয়ার আছে? জনজাতি কয়জন প্রফেসর আছে? জনজাতি কয়জন বিডিও আছে, এসডিএম আছে, ডিএম আছে, এসপি আছে? হাতে গোনা কয়েকজন। কারণ কেন? জনজাতিদের শিক্ষা দেওয়া যাবে না। জনজাতিরা যদি শিক্ষা হয় তাহলে জনজাতিদের নিয়ে রাজনীতি করা যাবে না। এটা ছিল সিপিএম এর মূল লক্ষ্য। এবং তাই আপনারা দেখবেন যে, আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, যে আগে ক্লাস 6 পর্যন্ত ইংরেজি শেখা যাবে না, করেছিল না সিপিএম?
সিপিএমরা ঠিক করেছিল না যে ক্লাস 6 অবধি ইংরাজি পেছনে ক্লাস 6 অবধি ইংরেজি শেখা যাবে না, কিন্তু সিপিএম এর সব বড় বড় নেতা মন্ত্রী যত আছে তাদের ছেলে মেয়েরা কিন্তু কনভেন্টে বড় বড় উচ্চ শিক্ষা কলকাতা শিলংয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছে, কিন্তু ত্রিপুরার জনগণকে সেই শিক্ষার আলো থেকে বঞ্চিত করে দাও, কারণ তাদের দিয়ে রাজনীতি করাতে হবে, তাদের দিয়ে রাজনীতি করো। কিন্তু বিজেপির মূল লক্ষ্য যে আমাদের মূল লক্ষ্য যে শিক্ষা আমাদের প্রায়োরিটি, আজকে জনজাতি এলাকায় শিক্ষাকে প্রায়োরিটি দিতে হবে। তাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে, পার্বত্য রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরাতে 21টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপন আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, কারণ জনজাতিদের শিক্ষা প্রায়োরিটি দিয়ে আমাদের সরকার সেই কাজগুলি করছে। বন্ধুগণ, আজকে জনজাতি এলাকা আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংরেজি মাধ্যমে যাতে জনজাতি ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে তার ব্যবস্থাও আমাদের রাজ্যের সরকার করছে। শুধু তাই নয়, আজকে আমাদের এই খোয়াই এলাকায় কল্যাণপুর, খোয়াই, তেলিয়ামুড়ায় আমি দেখেছি প্রায় সময় খালি বিদ্যাজ্যোতি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। আমাদের পিনাকিদাকে বললাম, পিনাকিদা সেই সময় সিএম এর কাছে গিয়ে বলতো যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুল দিন, কারণ সেখানে আমাদের ছেলে মেয়েরা, এই খোয়াই সাব ডিভিশনের ছেলে মেয়েরা যাতে ইংরেজি শিখতে পারে, যাতে অল ওভার ইন্ডিয়াতে গিয়ে প্রতিযোগিতায় বসতে পারে, তার ব্যবস্থা আমাদের সরকার করেছে। বন্ধুগণ, খোয়াই সাব ডিভিশনের মধ্যে অনেকগুলি বিদ্যাজ্যোতি স্কুল আমাদের সরকার সেখানে করেছে। জনজাতিদের পাশাপাশি তাদেরকেও শিক্ষার ব্যবস্থা আমাদের করেছে। বন্ধুগণ, আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে জনজাতি এলাকায় কেবল ডেভেলপমেন্টের জন্য 1400 কোটি টাকা বিনিয়োগ করা হবে। ট্রাইবাল রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, যার মাধ্যমে আমাদের এই রাজ্যে প্রায় 1316টি পরিবারের আয়কে আরো দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার সেখানে বদ্ধপরিকর, আর সেই দিশা নিয়ে প্রায় 1400 কোটি টাকা এডিসি এলাকায় খরচ করা হবে, তার ব্যবস্থা আমাদের সরকার করেছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এখন পর্যন্ত 9326 জন জনজাতি সুবিধাভোগীকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে, এবং এর জন্য প্রায় 23,31,50,000 টাকা খরচ করা হবে। আগরতলায় শিক্ষার ক্ষেত্রে মোট 3টি ডিগ্রি কলেজে হোস্টেল চালু করা হয়েছে, যেটা আগরতলা মহিলা কলেজ, আম্বেদকর কলেজ ফটিকরায়, গন্ডাছড়ার সরকারি কলেজে। সেখানে তাদের শিক্ষা যাতে আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারে, তার হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। জনজাতি ছাত্রছাত্রীরা যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা আমাদের সরকারের লক্ষ্য, আর সেই দিশা নিয়ে কাজ করছে। বন্ধুগণ, আজকে জনজাতি এলাকায় 226টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হবে, লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 141টি আমাদের জনজাতি এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে প্রতিস্থাপন করা হয়েছে। মার্চ মাসের মধ্যে সমস্ত জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হবে, তার ব্যবস্থা আমাদের সরকার করেছে। 44,865 পরিবারকে পানীয় জলের সংযোগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে হর ঘর নল সেই স্কিমের আওতায়। এখন পর্যন্ত ৩৫,০০০ পরিবারকে সেখানে সমস্ত সুবিধা দেওয়ার জন্য ব্যবস্থা আমাদের সরকার করেছে। বন্ধুগণ, আজকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এই ডাবল ইঞ্জিনের সরকার গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, কৃষক, সমস্ত অংশের মানুষের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর, আর সেই সরকার আমাদের সেই দিশা নিয়ে কাজ করছে। বন্ধুগণ, আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা বাড়ি নির্মাণ হবে, আর তারা এই পাকা বাড়ি নির্মাণ পাবে যারা আমাদের গরিব অংশের মানুষ, তাদেরকে পাকা বাড়ি নির্মাণ করতে হবে। আজকে আমরা ধন্যবাদ জানাই আমাদের এই খোয়াই এলাকায় প্রায় 8 থেকে 10,000 পরিবারের, গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। যারা পাননি ঘর তাদেরও বিচলিত হওয়ার কারণ নেই, কারণ আমাদের নতুন করে আবার যারা ঘর পাননি প্রকৃত গরিব তাদের জিও ট্রেকিং হয়ে গেছে, জেলা সভাপতি হয়ে গেছে, জেলা সভাধিপতি আছে, মন্ডল সভাপতি আছে,
কিছুদিনের মধ্যেই লিস্ট ঘোষণা হবে, আরো 10 থেকে 15,000 এই কুড়াইতে গরিবদের বাড়িতে যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করবে। আজকে সামাজিক ভাতা 2,000 টাকা করে করা হয়েছে। ওই সিপিএম এর তো সরকার ছিল, সিপিএম এর সরকারের কত ভাতা ছিল, আর কি বলতো গরিবের সরকার। মনে আছে তো আপনাদের? গরিবের সরকার। সিপিএম এর ভাতা যত ছিল 700 টাকা ছিল। জিজ্ঞেস করবেন না যারা প্রেস কনফারেন্স করে তাদেরকে জিজ্ঞেস করবেন না, কানে মালা দিয়ে জিজ্ঞেস করবেন। তোমরা না বলতে গরিবের সরকার, গরিবের সরকার, তোমরা দেখি মাত্র 700 টাকা ভাতা দিতে, আর বিজেপি আসার পর কোন আন্দোলন করতে হয়নি। ওই গরিবদের ভাতা 2,000 টাকা করে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে দেখবেন আগরতলায় বসে ওই তাদের সম্পাদক জিতেন চৌধুরী, ওনারা বলেন যে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, ত্রিপুরা রাজ্যে খাদ্যের অভাব রয়েছে। আরে বাটপারের দল, প্রতারকের দল, তোমরা গ্রামে গঞ্জে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো, মোদিজি প্রত্যেক গরিব পরিবারে পৌঁছে গেছে 5 কেজি করে চাল বিনা পয়সায় গরিবদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ নরেন্দ্র মোদী করে দিয়েছে। 2,000 টাকা সামাজিক ভাতা। আর তাদের সময় সামাজিক ভাতা কারা পেত? এলাকার এলসিএম, সিসিএম, ডিসিএম সমস্ত নেতা মন্ত্রী তাদের বাড়িতে পেত। বলেন আমি মিথ্যা কথা বলছি? এক একটা এলসিএম, সিসিএম নেতার বাড়ি, তাদের বাড়িতে ভাতা দিত। তারা ওই এলসিএম এর ভাই, এলসিএম এর বৌদি, এলসিএম এর ভাগিনা, এলসিএম এর শালী, এলসিএম এর অমুক, এলসিএম আত্মীয় পরিজন তাদেরকে ভাতাগুলি দিত। কিন্তু প্রকৃত যারা গরিব তাদেরকে বিপিএল দেওয়া যাবে না, তাদেরকে ভাতা দেওয়া যাবে না, তাদের নিজেদের বাড়িতে ভাতাগুলি দিত। বিজেপি একমাত্র দল সেখানে যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য, যারা গরিব তাদের বাড়িতে ভাতা পৌঁছে দেওয়ার কাজ বিজেপি করেছে। এবং আগামী দিন আপনারা নিরাশ হবেন না যারা পাননি, তাদের কাছে বলবো আমাদের মন্ডল সভাপতি, আমাদের সভাধিপতির সঙ্গে আপনারা যোগাযোগ করুন, আপনাদের ঘরেও যাতে ভাতা পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের নেতৃত্ব করবে। আমরা মানুষকে কোনোদিনও ভাওতা দিয়ে কথা বলি না বন্ধুগণ। আগরতলায় বসে বড় বড় স্লোগান দেয়। আমি জিজ্ঞেস করতে চাই, কালকে প্রেস কনফারেন্স করুন যদি সৎ সাহস থাকে। এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি যেখানে যান সেখানে আমরা দেখি পত্র পত্রিকায় বা মিডিয়ার বন্ধুরা কল্যাণে আমরা দেখতে পাই, যেখানে উনি যান উনার পিছনে মহিলারা খালি কয় রোজ বেলে টেহা দেন, রোজ বেলে টেহা দেন, রোজ বেলে টেহা দেন। উনি মুখ টুক দেখে আবার আগরতলা যায় না। তাদের দুষ কোথায়? আপনাদের দুষ কোথায়? আপনারা তো বিশ্বাস করেছিলেন। রোজ বেলের টাকা কারা কারা রাখছিলেন? হাত তোলেন তো দেখি। রোজ বেলের টাকা, রোজ বেলের টাকা দেখেন কত লোক। এই মিডিয়াকে বলবো দেখানোর জন্য আপনারা নামান। আপনারা টাকা কে রাখেছে? টাকা কে খাইছে? আপনারা টাকা কে খাইছে? মানিক সরকার খাইছে। আমি তারাই করতেছি। মিডিয়ার বন্ধুরা আমার কথা নোট করে রাখেন, দেখাইবেন মানিক সরকারকে। এবার বলতে পারে কেন খেয়েছে? আপনাদের দুষ্কৃতা। আপনারা তো গরিব মানুষ। যেখানে রাজ্যের সেই সময় উনি মুখ্যমন্ত্রী সাদা পাঞ্জাবি বইয়া বেরোন। আরে বাবা, কানের পাঞ্জাবিতে একটাও দাগ নাই, দেখবেন একটাও দাগ নাই। তাই বলে রিস্কা দিয়া যায়। ঠিক আছে, আপনি রোজবেলির পার কতিটা করতেন গেছিলেন? রোজবেলির পার কতিটা করতেন গেছিলেন আপনি? কেন আপনি জানতেন না এই যে রোজবেলির মালিক একটা সুর আর বাটপার? আপনি দেখে গেলেন আবার ভিতা কাটছেন, আবার বড় বড় কথা কইছেন, চাল চা খাইছেন, কোলাকুলি দিচ্ছেন, কইছেন যে আপনারা টেয়া রাখেন। এই মালিক ভাগ্য না কোন সময় আবার এই মালিক রেখে গেছে আমরা টেয়া লাগান ত্রিপুরাতে। আমরা আছি সিপিএম এর লোক, আমরা লোকে আছি। আপনারা তো বিশ্বাস করছিলেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রোজগুলির মতো সংস্থা থেকে কোলাকুলি করেন মালিকের লোকে, আপনারা বিশ্বাস করে টাকাগুলি রেখেছেন। আর সেই মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ ওই আপনাদের রোজবেলির টাকাগুলি আত্মসাৎ করেছে। আপনাদের এলাকাতে যখন আসবে তখন আপনারা জিজ্ঞেস করবেন ওই রোজবেলির টাকা কোথায়। যেটা আমি দায়িত্ব সহকারে বলছি, যদি মামলা মোকদ্দমা হয় আমার নামে হবে, আপনারা জিজ্ঞেস করবেন মানিক সরকারকে রোজবেলির টাকা দিতেন। আর নইলে আপনাদের ওই যে নেতা প্রেস কনফারেন্স করবো কালকে, দেখেন কালকে প্রেস কনফারেন্স করবো। মিডিয়ার বন্ধুদের আগাম বার্তা মিডিয়ার কাছে দেখেন কালকে প্রেস কনফারেন্স করবো। প্রেস কনফারেন্স যদি করে
জিজ্ঞেস করবেন আমার কথাটা নোট করে রাখেন। আপনারাও জিজ্ঞেস করবেন যখন প্রেস কনফারেন্স করে বাড়িব, কানে মালারে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি তো প্রেস কনফারেন্স করছো, তোমার মালিক সরকার রেখো, আমরা রোজ পেলে কে আড়ে দিলে তো আমরা সব ঠিকঠাক থাকবো। হিম্মত নেই। তারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, খালি ওই লাল সেলাম আর ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, সেই স্লোগান দিয়ে মানুষকে এই রাজ্য থেকে অশান্তির বাতাবরণ তৈরি করে তারা ক্ষমতায় টিকেছিল। মানুষ সেটা বোকা নয়, মানুষ সেটা ভুলে যায়নি। এই গোয়াইয়ের মানুষ হয়তো 2018-তে 2023-এ সেই সময় হয়তো মানুষ বুঝতে পারেনি তাদের সেই মিথ্যাচার, তাদের সেই ভাটপাড়ি, তাদের সেই প্রতারণা, এই গোয়াইয়ের মানুষ সেদিন হয়তো বুঝতে পারেনি। এখন মানুষ জাগ্রত হয়েছে, আগামী দিন তৈরি হয়ে গেছে। এই গোয়াইয়ের মানুষ এই কমিউনিস্টদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য গোয়ায় আজকে উর্বর জমি হয়ে গেছে। আজকের এই সভা থেকে সেই দৃঢ় সংকল্প নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখব, দেখুন কংগ্রেস এবং কমিউনিস্ট তাদের যে চরিত্র, তারা জীবনও শুধরাবে না। কয়লা যেমন দুধ দিয়ে হাজারো বার ধুলেও কয়লা কোনোদিনও সাদা হবে না। এই কংগ্রেস কমিউনিস্টরা তারা সবসময় মানুষকে প্রতারণা করে, মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যকে পরিচালনার প্রয়াস করছে। আগামী দিন এই যে আজকে আমরা শহীদ দিবস পালন করছি, সেই 16 জনকে আমরা কোনোদিনও আমরা ভুলবো না। আমি চাইবো মন্ডল নেতৃত্ব প্রত্যেকের বাড়িতে এই 16 জনের শহীদের যাতে রক্ত তাদের যাতে ভুলে না যায়, খোয়াইবাসী প্রত্যেক সময় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। এবং এই যারা রয়েছেন শহীদ পরিবার, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, এই শহীদ পরিবার যারা বিগত দিনে যারা বঞ্চিত হয়েছে, আগামী দিন তাদের এই পরিবারের পাশে সরকার যাতে দাঁড়ায় এবং সরকার যাতে সহযোগিতা করে। আমরা সংগঠনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে তাদের পরিবারের গুলির পাশে দাঁড়াবো। আগামী দিন তাদের পরিবারের জন্য যাতে আমরা কিছু করতে পারি, সেই অঙ্গীকার রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করবো। তবে আমার সঙ্গে একবার একটা বড় করে মুষ্টি বন্ধ করে এই যে সিপিএম ধরে নিয়েছেন, আর ছেড়ে না একদম হাত দিয়ে যাতে না ঢুকে সিপিএম, কারণ আমার সঙ্গে